ছোটবেলার পরীক্ষার হলে এমসিকিউ অ্যান্সার করার সময় আমরা অনেকেই নানা কাণ্ড করেছি। কেউ কাশি দিয়ে, কেউ বা ইশারা করে বন্ধুদের উত্তর বলে দিয়েছি, কিন্তু এসব করতে গিয়ে তারা শিক্ষকের হাতে ধরাও পড়ে যেত। তবে আজ তোমাদেরকে এক্সামে চিট করা এমন এক পদ্ধতি দেখাবো যা লিটারালি কেউই ধরতে পারেনি। লিন নামের একটা মেয়ে কিভাবে এই সিস্টেমে একের পর এক এক্সামে চিট করে তা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিন্তু শেষ পর্যন্ত সে কি আদৌ ধরা পড়বে? এই প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে পুরো ভিডিও। বলছিলাম 2024 সালে রিলিজ হওয়া মাস্টারপিস মুভি ব্যাড জিনিয়াসের কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা লিন নামের একটা মেয়েকে দেখতে পাই। লিন তার বাবা কাং এর সাথে একটা স্কুলের প্রিন্সিপালের অফিসে বসেছিল। এক্সটন প্যাসিফিক নামের এই স্কুলটা শহরের সবচেয়ে ফেমাস প্রাইভেট স্কুল। ক্যাং যে কোনো মূল্যে এই স্কুলে তার মেয়েকে ভর্তি করাতে চায়। সে প্রিন্সিপালকে ইমপ্রেস করানোর জন্য তার সামনে একটা বক্স বের করে। এই বক্সে অনেকগুলো মেডেল এবং সার্টিফিকেট রাখা ছিল। আসলে লিন ছোটবেলা থেকেই অনেক মেধাবী একজন স্টুডেন্ট। সে জুনিয়র স্কুলে থাকাকালীন অনেকগুলো স্টেট লেভেলের কম্পিটিশন জিতেছিল। ম্যাথ অলিম্পিয়াড থেকে শুরু করে ক্রসওয়ার্ড পাজল কম্পিটিশনেও সে ফার্স্ট হয়েছিল। তার এমন প্রতিভা দেখে প্রিন্সিপালও বেশ ইমপ্রেসড হয়ে পড়ে। তাই সে লিনকে তার স্কুলে ভর্তি করানোর জন্য রাজি হয়। কিন্তু লিন তার সামনেই বলে দেয় যে এই স্কুলে পড়ার মতন আর্থিক সামর্থ্য তাদের নেই, তাই পাবলিক স্কুলই তার জন্য বেটার চয়েস হবে। এই কথাগুলো শুনে ক্যাং তাকে চুপ করিয়ে দিতে চায়। তখন প্রিন্সিপাল তাদেরকে বলে, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। এবার স্কুলের সিঁড়িতে দাঁড়িয়ে লিন তাকে বলে যে তাদের পক্ষে বছরে $50,000 খরচ করা সম্ভব নয়। তখন প্রিন্সিপাল অবাক হয়ে বলে, আমাদের টিউশন ফি তো মাত্র $40,000। জবাবে লিন তার সামনে পুরো হিসেবটাই তুলে ধরে। যেহেতু এখান থেকে তাদের বাড়িটা অনেক দূরে, তাই প্রতিদিন বাসে করে আসতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যাবে। এছাড়াও ইউনিফর্ম, টিউশন ফি, খাতাপত্র এই সব কিছু মিলিয়ে $50,000-এর মতোই খরচ হবে। এই সব হিসাব সে 1 মিনিটের মধ্যেই করে ফেলে। আর প্রিন্সিপালও তার গণিতের দক্ষতা দেখে পুরোই চমকে যায়। তখন সে লিনকে বলে যে তুমি এই স্কুলে বিনামূল্যে পড়তে পারবে, কারণ তোমার মতন স্টুডেন্ট এই স্কুলই ডিজার্ভ করে। তাই আমরা তোমার জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দেব। এখন এই কথাতে তো লিন আর ক্যাং খুশিতে আত্মহারা হয়ে ওঠে। তারপর যথারীতি লিনকে স্কুলে ভর্তি করানো হয়। তারপর সে তার বাবার সাথে বাড়িতে ফেরে। এখানে আমরা দেখতে পাই যে শুধুমাত্র একাডেমিক নয়, বরং অন্যান্য ক্ষেত্রেও তার দারুণ স্কিল রয়েছে। সে খুব ভালো পিয়ানো বাজাতে পারে এবং গানও গাইতে পারে। তার একটা ইচ্ছে যে সে নিউ ইয়র্কের বিখ্যাত জুলিয়ার্ড মিউজিক স্কুলে ভর্তি হবে, কিন্তু তার বাবা তাকে আপাতত স্কুলে পড়াতে ফোকাস করতে বলে, কারণ ক্যাং তাকে এমআইটিতে ভর্তি করাতে চায়। তাই কিছু সময়ের জন্য লিনকে তার শখ থেকে দূরে থাকতে হয়। এর কয়েকদিন পরে লিন তার ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করতে যায়। স্কুলের প্রথম দিন তাকে স্টুডেন্ট আইডির জন্য ছবি তুলতে হয়। এই সময় ঠিক ছবি তোলার আগেই একটা মেয়ে তার সামনে চলে আসে। সে জানায় যে প্রিন্সিপাল লিনকে ওয়েলকাম জানানোর জন্য তাকে পাঠিয়েছে। তার নাম হলো গ্রেস। গ্রেস এসে তার চুল ঠিক করে দেয়, কারণ এই একটা ছবি স্কুল লাইফের শেষ পর্যন্ত তার কার্ডে থাকবে। এরপর ছবি তোলা শেষে লিন আর গ্রেস কিছুক্ষণ আড্ডা দেয়। এভাবেই একটা সময় তারা একে অপরের বেশ ভালো বান্ধবী হয়ে ওঠে। লিন জাপানিজ বংশোদ্ভূত হওয়ায় স্কুলের কিছু মেয়ে তার প্রতি বাজে কমেন্টস করত, কিন্তু গ্রেস তাদের সবাইকে মুখের উপরে জবাব দিয়ে চুপ করিয়ে দিত। ঠিক এভাবেই তাদের বন্ধুত্ব আরো বেশি গাঢ় হয়। তবে গ্রেস কিন্তু তার মতো এতটা ব্রিলিয়ান্ট ছিল না। বিশেষ করে সে অঙ্কে অনেক বেশি কাঁচা ছিল। তাই সে লিনের কাছ থেকে এই ব্যাপারে হেল্প চায়। তখন লিন তাকে বলে যে স্কুল শেষে তার হাতে খুব বেশি সময় থাকে না, কারণ বাসায় ফিরে বাবার লন্ড্রির কাজে তাকে সাহায্য করতে হয়। কিন্তু তবুও ফাঁকে ফাঁকে সে গ্রেসকে নানাভাবে হেল্প করবে বলে কথা দেয়। এভাবেই দেখতে দেখতে তাদের মিড টার্ম এক্সাম সামনে চলে আসে। ম্যাথ পরীক্ষার দিন লিন আর গ্রেসের সিট প্রায় পাশাপাশি পড়েছিল। প্রশ্ন পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই 60টা প্রশ্নের ভিতরে অর্ধেকটাই লিন দাগিয়ে ফেলে, কারণ তার জিনিয়াস মাইন্ড দিয়ে সে খুব দ্রুত গতির সাথে সব ম্যাথ শেষ করে ফেলে। এভাবে আর কয়েক মিনিট পর সে সব প্রশ্নই শেষ করে ফেলে। কিন্তু ওদিকে গ্রেস তার সিটে বসে যেন মাথার চুল ছিঁড়ছিল। পরীক্ষার প্রশ্নে যে কি লেখা আছে কিছুই তার মাথায় ঢুকছিল না। সে মনে মনে বলতে থাকে, আমার জীবন বুঝি এখানেই শেষ। ওদিকে লিন কিন্তু তার বেঞ্চ থেকে গ্রেসকে দেখছিল। এখন তার এই অবস্থা দেখে লিনের বেশ খারাপ লাগে। তাই সে তখনই তাকে একটা রিস্কি ডিসিশন নেয়। প্রথমে সে সব প্রশ্নের উত্তর একটা রাবারের উপরে লিখে ফেলে। এরপর জুতো খুলে সেই রাবারটা তার ভিতরে দিয়ে জুতোটা গ্রেসের দিকে ছুড়ে দেয়। মানে মেয়েরা এমন এমন পদ্ধতিতে এক্সাম দিতে পারে যা তোমার কল্পনারও বাইরে। এদিকে হলে গার্ড দেওয়া টিচার কিন্তু ততক্ষণে তার চেয়ার থেকে উঠে গিয়েছিল এবং সে নর্মাল ভাবেই চারিদিকে ঘুরে ঘুরে গার্ড দিতে থাকে। কিন্তু এদিকে তো আবার লিনের পায়ে জুতো নেই, কারণ এই গার্ডের জন্য গ্রেস তার জুতোটা তাকে ফেরত দিতে পারেনি। তাই লিন বেশ ভয়ে ভয়ে চুপ করে বসে থাকে যাতে টিচারের নজরে এটা না পড়ে। তারপর
টিচার আবার তার আসনে ফিরে গেলে গ্রেস নিজে একটা জুতো লিনের দিকে ছুড়ে দেয়, আর লিন সেই জুতোটাকে পায়ে দিয়ে পরে এক্সাম পেপার জমা দিতে যায়। অন্যদিকে গ্রেস তার জুতো থেকে রাবার তুলে নিয়ে সব অ্যান্সার ঝটপট পূরণ করে ফেলে। এভাবে লিনের সাহায্যে সব পরীক্ষা শেষে সে 3.8 জিপিএ নিয়ে পাশ করে। এই জিপিএ পাওয়ার পর তো সে পুরো আকাশে উঠে যায়। অন্যদিকে লিনও 4.2 পেয়ে ক্লাসের টপার হয়, কিন্তু দুজনেই সেদিন বেশ ফুরফুরে মেজাজে ছিল। তখন গ্রেসও তাকে পার্টি করার একটা প্রস্তাব দেয়। লিন কিন্তু ছিল বেশ লাজুক প্রকৃতির মেয়ে, তাই প্রথমে একটু ইতস্তত বোধ করলেও শেষে গ্রেসের প্রস্তাবে সে রাজি হয়। এরপর গ্রেস তাকে তার বয়ফ্রেন্ডের বাসায় নিয়ে যায়। গ্রেসের বয়ফ্রেন্ড হলো প্যাট স্টোন নামের তাদেরই এক ক্লাসমেট। তাদের মধ্যে দেখা হওয়ার পর প্যাট আর গ্রেস সুইমিং পুলে পার্টি করতে থাকে। লিন তখন পুলের চারপাশে চুপচাপ লাজুক ভঙ্গিতেই বসেছিল। তখন প্যাট হঠাৎ তাকে জিজ্ঞেস করে যে স্কুল শেষে তার প্ল্যান কি। তখন লিন জানায় তার ইচ্ছা যে সে নিউ ইয়র্কের বিখ্যাত জুলিয়ার্ড আর্ট অ্যান্ড মিউজিক স্কুলে ভর্তি হবে। অন্যদিকে প্যাট জানায় যে সে কোনোভাবে একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ খুঁজছে। যদি সে কোথাও ভর্তি হতে না পারে তাহলে তার বাবা তাকে ঘর থেকে বের করে দেবে। এরপর হঠাৎ সে লিনকে একটা প্রস্তাব দেয়। সে জানায় যদি লিন প্যাট এবং তার বন্ধুদের এক্সামে সাহায্য করে তাহলে সে তাকে জুলিয়ার্ড স্কুলে ভর্তি হওয়ার জন্য সাহায্য করবে, কারণ তার বাবা এই স্কুলের টেকনিক্যাল বোর্ডের একজন সদস্য। অন্যদিকে তার তো টাকারও কোনো অভাব নেই, তাই এই স্কুলে লিনকে ভর্তি করানোটা তার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু লিন কোনোভাবেই তার প্রস্তাবে রাজি হয় না, কারণ নিজের শখের জন্য এক্সামে চিট করে স্কলারশিপ রিস্কে ফেলে দেওয়াটা একেবারেই উচিত হবে না। তারপরও প্যাট তাকে বলে তুমি ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখো, যদি আমরা একে অপরকে সাহায্য করতে পারি তবে সবারই স্বপ্ন পূরণ হবে। এরপর লিন পার্টি শেষে তার বাসায় ফিরে যায়। এর কিছুদিন পর তাদের স্কুল কমিটি একটা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে লিন এবং তার একটা ক্লাসমেট যার নাম ব্যাংক তাকে ইনভাইট করা হয়। তারা দুজনেই ছিল ক্লাস টপার এবং পুরো স্কুলের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই অনুষ্ঠানের মাঝপথে প্রিন্সিপাল এসে লিনের বাবাকে ডেকে নেয়। এরপর সে জানায় যে তাদের প্রোডাক্ট এক্সিবিশনে বেশ কিছু নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট এসেছে। মানে স্কুলের এই অনুষ্ঠানেও আসলে অনেক স্পন্সর ছিল, আর এই স্পন্সররা সেখানে তাদের প্রোডাক্টের প্রমোশন করাচ্ছিল। লিনের বাবাও স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে গিয়ে $1000 খরচা করে ফেলে, কারণ তার মনে হচ্ছিল যে এটা স্কুলের প্রতি এক ধরনের ডোনেশন। অন্যদিকে লিনের ক্লাসমেট ব্যাংক তখন এক পাশে চুপচাপ বসেছিল। সে কিন্তু জানতো যে এই অনুষ্ঠানগুলোতে গার্ডিয়ানদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আয়োজন করা হয়। লিন তাকে একা একা দেখে তার সাথে কথা বলতে আসে, আর সে তার কাছ থেকে এই কথাটা জানতে পেরে বেশ অবাক হয়। এভাবে আলাপচারিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হলে লিন তার বাড়িতে ফিরে যায়। সেখানে সে বিনা কারণে $1000 খরচ করার জন্য তার বাবার উপরে রাগ প্রকাশ করে। কিন্তু ক্যাং ছিল একটা সিম্পল মানুষ। সে অলরেডি এই স্কিন কেয়ার মুখে লাগিয়ে বসেছিল। লিনের চেঁচামেচিতে সে এবার মুখ ধুতে যায়, আর লিন এই ফাঁকে পিয়ানো বাজাতে থাকে। ভিডিওর এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত গেমিং অ্যাপের সাথে, যার অফিসিয়াল পার্টনার পিএসজি ও সিরিয়ায়। এই অ্যাপে তুমি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে তুমি আয় করতে পারো আইফোন, ল্যাপটপ, BMW সহ নগদ পুরস্কার। এখানে রয়েছে চিকেন রুটের মতন জনপ্রিয় সব গেম, তাই এখনো যদি সেটা কেউ ট্রাই করে না থাকো তাহলে আমার প্রোমো কোড সিনে88 ব্যবহার করে পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে $20,000 পর্যন্ত বোনাস। আয়কৃত অর্থ বিকাশ, নগদ, রকেট সহ সকল প্ল্যাটফর্মে উইথড্র করতে পারবে সহজে। তাই যারা যোগ দিতে চাও তারা আমার পিন কমেন্টের লিংক থেকে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড সিনে88 ব্যবহার করে বোনাস পাও। এখন এই পিয়ানো বাজাতে গিয়েই হঠাৎ তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে। সেই আইডিয়া নিয়ে পরের দিন সকালে সে প্যাট আর তার বন্ধুদের ডেকে নেয়, অর্থাৎ জুলিয়ার্ড স্কুলে ভর্তি হওয়ার জন্য সে তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু এর জন্য সে যে আইডিয়া বের করে তা এক কথায় জিনিয়াস। গত রাতে পিয়ানো বাজাতে গিয়ে সে খেয়াল করে যে পিয়ানোর প্রত্যেকটা সুরই ইউনিক, কারণ প্রত্যেকটা সুরে আলাদা আলাদা বাটন প্রেস করতে হয়। এখন যদি 4টা আলাদা সুরকে সে বেছে নেয় তবে 4 স্টাইলে তাকে আঙ্গুল নাড়াতে হবে। কেমন হয় যদি এই 4টা সুরকে A, B, C আর D হিসাবে সিগন্যাল দেওয়া যায়? মানে স্কুলে যেমন এমসিকিউ দাগানোর সময় অনেকে কাশি দিয়ে সিগন্যাল দিত, ব্যাপারটা ঠিক তেমনই, কিন্তু পার্থক্য হলো যে বারবার কাশি দিতে দিতে টিচার কিন্তু ব্যাপারটা ধরে ফেলতে পারে। তবে পিয়ানো সুরের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। লিন 4টা আলাদা স্টাইলে আঙ্গুল নাড়িয়ে তার বন্ধুদেরকে খুব ভালো করে তা খেয়াল করতে বলে। এভাবে সে তাদেরকে সঠিক উত্তরটা জানিয়ে দিতে পারবে। আর যদি টিচার কিছু জিজ্ঞেস
করে তখন সে বলবে আমি তো কেবল পিয়ানো বাজানোর মতনই আঙ্গুল নাড়িয়েছি। ভাইরে ভাই, এই লেভেলের জিনিয়াস আইডিয়া এর আগে আমি কখনো দেখিনি। এরপর থেকেই এই সিস্টেমটা ফলো করে সে এক্সাম হলে সবাইকে সিগন্যাল দিতে থাকে আর বাকিরা তার থেকে অ্যান্সার কপি করে ভালো রেজাল্ট পায়। অন্যদিকে সেও জুলিয়ার্ড স্কুলে ভর্তির আবেদন করে ফেলে। এভাবে লিনের স্কুল লাইফ বেশ ভালোই কাটতে থাকে। তবে একদিন হঠাৎ প্রিন্সিপাল তাকে নিজের রুমে ডেকে নেয়। লিন তো প্রথমে বেশ ভয় পেয়ে গিয়েছিল, তবে প্রিন্সিপাল তাকে ডেকে বলে যে তাদের স্কুলে খুব দামি একটা স্কলারশিপের অফার এসেছে। কাররাইট নামের একটা স্কলারশিপ স্কুল থেকে কেবল একজনকেই দেওয়া হবে। প্রতিটা স্কুলে শুধুমাত্র 2 জন স্টুডেন্টের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হবে। তখন প্রিন্সিপাল এই ইন্টারভিউর জন্য লিন আর ব্যাংককে সিলেক্ট করে। এরপর সে তাদের দুজনকে শুভকামনা জানিয়ে প্রস্তুতি নিতে বলে। এই খুশির খবর পাওয়ার দিনে আবার ব্যাংকের সাথে ঘটে একটা অপ্রীতিকর ঘটনা। সেদিন রাতে তার মায়ের শপের সামনে দাঁড়িয়ে কিছু লোক ড্রাগস নিচ্ছিল। ব্যাংক তাদেরকে দেখা মাত্রই সেখান থেকে সরে যেতে বলে, কিন্তু তারা তার কথায় পাত্তা না দিয়ে ড্রাগস নিতেই থাকে। তারপর ব্যাংক 911-এ কল করে পুলিশকে কমপ্লেন করে দেয় আর তখনই লোকগুলো সেখান থেকে সরে পড়ে। তবে ব্যাংক আসলে ফোন করার একটা মিথ্যে ভান করেছিল। তো এরপর আবারও কিছুদিন কেটে গেলে সেমিস্টার ফাইনালের এক্সাম চলে আসে। এখন এই পরীক্ষার আগে প্যাটের বন্ধু চ্যাপিন হঠাৎ ব্যাংকের সাথে দেখা করে বসে। সে $300 বিনিময়ে পরীক্ষার অ্যান্সার কপি করার জন্য তাকে রাজি করাতে চায়, কিন্তু ব্যাংক পুরো ক্লাসের মধ্যে সবচেয়ে অনেস্ট স্টুডেন্ট ছিল, তাই সে এই কথায় তাকে এক বাক্যে না করে দেয়। তবে চ্যাপিন ঠিকই এক্সামের আগে লিনের টিমে সামিল হয়। এরপর পরীক্ষা শুরু হলে সবাই প্রশ্ন সলভ করতে থাকে। কিছুক্ষণ পর ব্যাংক হঠাৎ খেয়াল করে যে তার প্রশ্নে এক্সাম নং 1 লেখা আছে। তখন টিচারকে জিজ্ঞেস করায় টিচার জানায় যে রিসেন্টলি সবার রেজাল্টে নাকি অনেক মিল পাওয়া গেছে, তাই স্কুল কর্তৃপক্ষ এবার 2টো সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শোনার পরে তো লিন এবার পড়ে যায় মহাফাপড়ে, কারণ তার এক্সাম পেপারে লেখা ছিল এক্সাম 1 আর গ্রেস আর প্যাটের সাথে সেটা মিললেও চ্যাপিন বেচারা পেয়েছিল নাম্বার 2 সেট। তাই লিন প্রথমে নিজের সেটের সব প্রশ্নগুলো সলভ করে ফেলে। তারপর সে পিয়ানো টিউনিং এর সাহায্যে সব উত্তর গ্রেস আর প্যাটকে জানিয়ে দেয়, কিন্তু চ্যাপিন তখনও একটা প্রশ্নের উত্তর সলভ করতে পারেনি। তবে হঠাৎই এক স্টুডেন্ট খাতা জমা দিতে গেলে লিন চ্যাপিনের সাথে প্রশ্নপত্র এক্সচেঞ্জ করে ফেলে। তারপর সে খুব দ্রুত প্রশ্ন সলভ করে অপশন দাগাতে থাকে। এদিকে ব্যাংক কিন্তু তাদের এই চুরিটা ইতিমধ্যে খেয়াল করে ফেলে। খাতা জমা দেওয়ার সময় তার চোখে স্পষ্টই একটা বিরক্ত ফুটে উঠছিল। অন্যদিকে লিন চ্যাপিনের খাতার অ্যান্সার করাতে করাতে পরীক্ষার সময়ও শেষ হয়ে যায়, ফলে টিচার এসে সবার হাত থেকে খাতা কেড়ে নিতে থাকে। লিন কিন্তু তার খাতায় তখনও নিজের নাম পর্যন্ত লেখেনি। তবে পরীক্ষা শেষে টিচার তাকে দেখে নাম লিখতে বললে সে যেন হাফ ছেড়ে বাঁচে, কিন্তু চ্যাপিনের খাতাটাতেই তার নাম লেখা হয়ে গিয়েছিল। অন্যদিকে চ্যাপিনও তার খাতাটাকে নিজের খাতা হিসেবে জমা দেয়। তবে এত গন্ডগোলের পরেও তারা পরীক্ষাটা বেশ ভালোভাবেই শেষ করে, ফলে সবাই বেশ হাসি খুশি মুডে চিল করতে থাকে। কিন্তু এর মধ্যে হঠাৎ প্রিন্সিপাল রুমে লিন আর চ্যাপিনের ডাক পড়ে। তারা দুজনেই বেশ ভয়ে ভয়ে প্রিন্সিপালের অফিসে ঢোকে। এই রুমে আগে থেকে বসেছিল ব্যাংক, আর মূলত সেই কমপ্লেন করেছিল যে লিন আর চ্যাপিন অ্যান্সার কপি করেছে। কিন্তু তারা দুজনে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করলেও তখন প্রিন্সিপালও লিনকে যেতে বলে। কিন্তু হঠাৎ লিনের রাফ পেপারের দিকে চোখ যেতে প্রিন্সিপাল তাকে আবারও ডেকে নেয়, কারণ তার রাফ পেপারে 2 সেটের প্রশ্নই সলভ করা ছিল। ব্যাস এখান থেকে তাদের সমস্ত কার্যকলাপ ফাঁস হয়ে যায়। ব্যাপারটা কিন্তু এত সহজে মিটে যায় না। খুব শীঘ্রই লিনের বাবার ডাক পড়ে প্রিন্সিপালের অফিসে। প্রিন্সিপাল তাকে বলে যে লিনের কাছ থেকে তারা এমনটা কখনোই আশা করেনি। যদি তার জায়গায় অন্য কেউ হতো তাহলে ইতিমধ্যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হতো, কিন্তু সে সবার পছন্দের স্টুডেন্ট হওয়ায় তাকে স্কুলে থাকতে দেওয়া হচ্ছে। তবে তাকে আর ফ্রিতে স্কুলে পড়তে দেওয়া হবে না, অর্থাৎ স্কলারশিপের দরজা তার জন্য আজ থেকে বন্ধ। এছাড়াও কায়রাট স্কলারশিপের জন্য তাকে ইন্টারভিউ দিতে পাঠানো হবে না। এসব কথাবার্তা শুনে লিন এবার ভীষণ ভেঙে পড়ে। সে এই ব্যাপারটা নিয়ে প্রিন্সিপালের সাথে তর্কও করতে চায়, কিন্তু তার বাবা প্রিন্সিপালকে সরি বলে তাকে স্কুল থেকে নিয়ে আসে। এরপর বাসায় ফিরে সে জানতে চায় যে লিন কেন এই কাণ্ড ঘটিয়েছে। তখন লিন তাকে বলে যে জুলিয়ার্ড স্কুলে ভর্তি হওয়া তার একটা স্বপ্ন। তার সব বন্ধুরা যেভাবে নিজেদের ইচ্ছা পূরণ করে ঠিক সেভাবে সে নিজেও করতে চায়, কিন্তু কাং তাকে কিছুতেই এটা করতে দেবে না বলে সাফ জানিয়ে দেয়। তার স্বপ্ন ছিল মেয়েকে MIT-তে পড়ানো, আর সেটা পূরণ সে করেই ছাড়বে। এর জন্য লিনের ইচ্ছার বিরুদ্ধে হলেও সে তাকে পড়াশোনার মধ্যে রাখতে চায়। এই সব কথাবার্তা শুনে লিন ব্যাপক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। জুলিয়ার্ড স্কুল থেকে ইতিমধ্যে তাকে অডিশন দেওয়ার জন্য ইনভাইট করা হয়েছিল, কিন্তু সেই ইনভাইটেশন তুলে
স্কুলে রেখে সে আবার স্কুলে যেতে শুরু করে। ধীরে ধীরে সে সবকিছু গুছিয়ে নিয়ে পড়াশোনা চালিয়ে যায়। ক্যাংও তার মেয়ের টিউশন ফি মেটাতে লন্ড্রি চালানোর পাশাপাশি উবার ড্রাইভিং করতে থাকে। এভাবে কোনো মতে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। এর মধ্যে একদিন গ্রেস হঠাৎ লিনকে ফোন করে। সে জানায় যে প্যাট আর সে মিলে নিউ ইয়র্ক যাওয়ার প্ল্যান করছে, আর লিন যেহেতু জুলিয়ার স্কুলে অডিশন দিতে চায় তাই তারা একসাথেই যেতে পারবে। কিন্তু লিন এখনো তার মন থেকে এই স্কুলে পড়ার স্বপ্নটা মুছে ফেলতে পারেনি, তাই সে আবারও গ্রেসের সাথে দেখা করে। এবার গ্রেস তাকে প্যাটের বাবা মার সাথে ডিনারে নিয়ে যায়। ডিনার করার সময় প্যাটের বাবা টেড তাকে বলে যে সে প্যাটকে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি করাতে চায়, কিন্তু এর জন্য তাকে স্যাট এক্সামে ভালো স্কোর করতে হবে। আর সে জানে যে তার ছেলেকে দিয়ে এমনটা কখনোই হবে না। কিন্তু লিন যদি তাকে সাহায্য করে তবে টেডও তার জন্য নিউ ইয়র্কের একটা ব্যবস্থা করে দেবে। জুলিয়ার স্কুলের ভর্তির ব্যাপারটাও সে হ্যান্ডেল করতে রাজি, কিন্তু এত লোভনীয় অফার পাওয়ার পরেও লিন তাকে না করে দেয়। কারণ একে তো স্যাট এক্সামে চিট করা প্রায় ইম্পসিবল, তার উপর আগের বার ধরা খেয়ে তার একটা শিক্ষা হয়ে গিয়েছিল। তখন টেড তাকে ব্যাপারটা ভেবে দেখতে বলে। এরপর লিন আর গ্রেস লিভিং রুমে বসে টিভি দেখতে থাকে। টিভিতে তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর অন্য রাষ্ট্র সফরের ব্যাপারে একটা নিউজ চলছিল। সেখানে বলা হয় যে তিনি অন্য দেশের সাথে টাইম ডিফারেন্সকে মাথায় রেখে যথাসময় রওনা দেবেন। আর এই টাইম জোন ডিফারেন্সের কথা শুনে লিনের মাথায় একটা আইডিয়া আসে। লিন যে স্কুলে পড়তো সেটা ছিল আমেরিকার শ্যাটল শহরে। সে গ্রেস আর পেটকে ডেকে বলে যে শ্যাটল শহরের সাথে ফিলাডেলফিয়া 3 ঘন্টার ডিফারেন্স রয়েছে, তাই যদি সে ফিলাডেলফিয়া গিয়ে 3 ঘন্টা আগে স্যাট এক্সাম দেয় তবে সে উত্তরগুলো সে প্যাটকে সেন্ড করতে পারবে। আর 3 ঘন্টা পর শ্যাটলে বসে প্যাট এই উত্তরগুলোই পরীক্ষায় দেবে। কিন্তু এর জন্য তার অনেক টাকা দরকার, কারণ জুলিয়ার স্কুলের টিউশন ফি $1,80,000। এছাড়াও তার বাবার জন্য সে এক্সট্রা $70,000 চায়। তখন প্যাট বলে যে এতগুলো টাকা তার বাবার কাছ থেকে আদায় করা একবারে অসম্ভব। তখন লিন জানায় যে সে গত 3 বছরের প্রশ্ন ঘেটে এই ব্যাপারটা কনফার্ম করেছে। ফিলাডেলফিয়া পরীক্ষার উত্তর মুখস্থ করার পর সেগুলো সিয়াটলে পাঠাতে পারলেই কেল্লাফতে। কিন্তু মেন প্রবলেমটা হলো টাকার। তখন তারা 3 জনে মিলে প্ল্যান করে যে এক্সাম পেপার লিক করে তারা টাকাগুলো আদায় করবে। এখন 30 জনের একটা গ্রুপে যদি তাদের কাছ থেকে পেপার কেনে তবে তারা সবার কাছ থেকে $12,000 করে নেবে। কিন্তু যদি তারা ধরা পড়ে তবে সবার স্টুডেন্ট লাইফ তখনই শেষ। অর্থাৎ এবার তারা অনেক বড় ধরনের একটা রিস্ক নিতে যাচ্ছিল। এদিকে ব্যাংক সেদিন রাতে আবারও সেই গুন্ডাদের সামনে পড়ে। এবার যখন সে বাড়ি ফিরছিল তখন পথেই সেই লোকগুলো তাকে অ্যাটাক করে বসে। তারপর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তারা তাকে মারধর করতে থাকে। এভাবে তাকে অনেক মারধর করে তারা ডাস্টবিনে ফেলে যায়। ব্যাংক সেদিন কোনো মতে সেই ডাস্টবিন থেকে বেরিয়ে বাড়ি আসে। আর এই ঘটনার কারণে পরের দিন তার স্কলারশিপ ইন্টারভিউটাও মিস হয়ে যায়। এদিকে পরের দিন প্ল্যান অনুসারে প্যাট তার স্টাডি গ্রুপে সবাইকে ডেকে নেয়। সে তাদের সবাইকে স্যাটে পাশ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাদের ক্লায়েন্ট বানায়। তারপর সে আর লিন মিলে নিজেদের প্ল্যান ব্রিফ করে। এই চিটিংটা করার জন্য লিন যে আইডিয়াটা বের করেছিল তা সত্যি মাইন্ড ব্লোয়িং। লিন যখন ফিলাডেলফিয়ায় স্যাট পরীক্ষা দিতে যাবে তখন সে উত্তরগুলোকে মুখস্থ করে নেবে। তারপর সেগুলোকে SMS এর মাধ্যমে সে সবার কাছে পাঠিয়ে দেবে। কিন্তু পরীক্ষায় তো আর কেউ তাকে ফোন নিয়ে যেতে দিবে না। এছাড়াও তাদের কারোর স্মৃতিশক্তি এতটা স্ট্রং নয়। তো এখানেই ছিল লিনের সেই জিনিয়াস আইডিয়া। সে সবাইকে বলে তোমরা প্রত্যেকেই 4টা করে পেন্সিল নিয়ে যাবে। প্রতিটা পেন্সিলেই কিন্তু এক একটা করে বারকোড রয়েছে, আর এই বারকোডগুলোতে ছোট বড় অনেক লাইন থাকে। এখন তোমরা সেই বারকোডের বদলে নিজেদের মতন করে কোড নিয়ে যাবে। আর এই বারকোডের লাইনগুলো কিন্তু ঠিক 4 ধরনেরই হয়। তো দাগগুলো কতটা চিকুন বা মোটা তার উপরে ভিত্তি করে ABCD হিসেবে লিখে নিয়ে যাওয়া যাবে। ফলে সবাই দেখবে তোমার পেন্সিলে নর্মাল একটা বারকোড, কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাবে না যে এগুলো আসলে প্রশ্নের উত্তর। ভাইরে, এই আইডিয়া জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ছিল। তবে সমস্যা ছিল কেবল একটাই, স্যাট পরীক্ষায় মোট 150টি উত্তর দিতে হতো। এখন এতগুলো প্রশ্ন সলভ করার পর তার উত্তর মনে রাখাটাই প্রচুর সময় দরকার। আর কেউই একটানা 150টা প্রশ্নের উত্তর মনে রাখতে পারবে না, কারণ এদের মাঝে একটা ভুল হয়ে গেলে সবকিছু ওলট পালট হয়ে যাবে। তাই এই চিটিংয়ে তাদের আরো একজনকে দরকার, যার ফলে লিন এবার সরাসরি ব্যাংকের সাথে দেখা করে। কিন্তু ব্যাংক স্বভাবতই তার কথায় রাজি হয় না। তবুও লিন তাকে আর্থিক দিকটা ভেবে দেখতে বলে একটা প্রিন্টেড হাউসের অ্যাড্রেস দিয়ে
দিয়ে যায়। এই প্রিন্টিং হাউসে প্যাট আর গ্রেস বারকোড প্রিন্ট করে পেন্সিলগুলোতে লাগাবে। এখন পরের দিন সকালে সবাই সেই অ্যাড্রেসে ব্যাংকে দেখতে আসে, অর্থাৎ সবচাইতে অনেস্ট পার্সনও এখন তাদের টিমে যোগ দিতে এসেছে। আসলে স্কলারশিপ ইন্টারভিউ দিতে না পারায় এইটাই এখন তার হাতে থাকা একমাত্র উপায়। তার মায়ের পক্ষে স্কুলের টিউশন ফি পে করা অনেক বেশি হিমশিমের ব্যাপার, আর লিন তাকে এই কাজের জন্য $1,50,000 অফার করেছিল। তাই সবকিছু ভেবে সে তার টিমে যোগ দিয়ে দেয়। এবার সে এসে সবাইকে একটা দারুণ আইডিয়া দেয়। সে বলে যদি তারা ভিনদেশী নাগরিক হিসেবে স্যাট পরীক্ষা দেয় তবে কারোরই আসল পরিচয় রেকর্ডে থাকবে না। ব্যাংক আর লিন নাইজেরিয়ান এবং জাপানিজ বংশোদ্ভূত হওয়ায় তাদের জন্য এই কাজটা আরো সহজ। শুধুমাত্র তাদের জন্য একটা নকল পাসপোর্ট তৈরি করতে হবে, আর ব্যাংক এই কাজের জন্য একদম পারফেক্ট ব্যক্তিকে চেনে। তো তাদের সব প্ল্যান তারা নিখুঁত ভাবে সেট করে নেয়। তারপর তারা প্রতিটা স্টেপ একেবারে রিহার্সেল করতে থাকে, এমনকি ধরা খেয়ে গেলে তারা পুলিশকে কি বলবে সেটাও তারা প্র্যাকটিস করতে থাকে। আর এমনটা করতে গিয়েই ঘটে এক মহাবিপত্তি। প্যাট অভিনয় করে দেখাচ্ছিল যে পুলিশের কাছে সে ব্যাংকের ব্যাপারে কি বলবে, তার নামে প্রচুর খারাপ কথা বললেও ব্যাংক কিছু মনে করে না। কিন্তু প্যাট হঠাৎ মুখ ফুসকে বলে ফেলে যে কিছুদিন আগে সে ডাস্টবিনে ঢুকেছিল। এই কথা শুনে ব্যাংকের মাথা পুরো খারাপ হয়ে যায়। তাকে যে মারধর করে ডাস্টবিনে ঢোকানো হয়েছিল এই কথা প্যাট জানলো কি করে? তার মানে সবকিছু নিশ্চয় সে প্ল্যান করেছে যাতে মারধরের শিকার হয়ে তার স্কলারশিপ ইন্টারভিউটা মিস হয় আর সে তাদের টিমে জয়েন করে। এই সত্যটা জানার পর ব্যাংক তৎক্ষণাৎ তাদের টিম ছেড়ে দেয়, আর লিনও প্যাটের উপর ভীষণ রেগে গিয়ে সব ক্যান্সেল করে ফেলে। তখন গ্রেস তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে তাকে বলে তোমরা আসলে আমার আসল বন্ধু নাও, কারণ শুরু থেকেই তোমরা আমাকে ইউজ করে আসছো। আর ঠিক এই কথা বলে সে তাদের কাছ থেকে বিদায় নেয়। কিন্তু পরে আবার সে আর ব্যাংক দুজনেই ফিরে আসে, কারণ তাদের আসলে আর কোনো উপায়ও ছিল না। দুজনের হাত থেকে স্কলারশিপ ইতিমধ্যে বেরিয়ে গেছে, তাই এই টাকাটা তাদের ভীষণ দরকার। অগত্যা প্ল্যান মোতাবেক তারা ফিলাডেলফিয়ায় একদিন আগে ভাগেই চলে যায়। এখন যে এক্সাম সেন্টারে তাদের পরীক্ষা দেওয়ার কথা ছিল তার ব্যাপারে তারা আগে থেকে খোঁজ রেখেছিল, কিন্তু এক্সাম অথরিটি হঠাৎ করে সেন্টারটা চেঞ্জ করে ফেলে, কারণ রেজিস্ট্রেশন প্রসেসে কিছু গলত তাদের চোখে পড়েছিল। যাই হোক, স্যাড এক্সাম তো আর এমনি এমনি দুনিয়ার সবচেয়ে সিকিউরড এক্সাম বলা হয় না। সেন্টার বদল হওয়ার ফলে তারা এক প্রকার অনিশ্চয়তা নিয়ে পরীক্ষা দিতে যায়। এখন পরীক্ষা হলে ঢোকার আগে তারা বাথরুমে তাদের ফোন লুকিয়ে রাখে। এরপর দুজনেই একসাথে পরীক্ষা হলে চলে আসে। হলে ঢোকার পরেই গার্ডরা জানিয়ে দেয় যে মূল পরীক্ষায় 4টা পার্টে বিভক্ত। প্রতিটা পার্ট শেষে তাদেরকে 10 মিনিট করে বিরতি দেওয়া হবে। এখন বিরতিতে তাদের কেউ হল রুমের বাইরে কলম পেন্সিল কিছুই নিয়ে যেতে পারবে না, মানে একেবারে কড়া পরীক্ষা যাকে বলা হয় আর কি। এখন লিন আর ব্যাংক যথারীতি তাদের পরীক্ষা শুরু করে দেয়। প্রথম পার্টের অর্ধেক সময় তারা সমস্ত প্রশ্নের উত্তর সলভ করে ফেলে, কারণ তোমরা তো আগেই জেনেছো যে এরা কত বড় লেভেলের একাডেমিক জিনিয়াস। তো এই প্রশ্নগুলো সলভ করার পর তারা মনে মনে সব অ্যান্সার মুখস্থ করে নেয়। এবার প্রথম পার্ট শেষে 10 মিনিট সময় দেওয়া হলে তারা দুজনে বাথরুমে চলে আসে। লিন খুব দ্রুত ফোন বের করে তার অ্যান্সারগুলো প্যাটকে পাঠিয়ে দেয়, কিন্তু ব্যাংক হঠাৎ প্যাটের কাছ থেকে এক্সট্রা $1,00,000 দাবি করে বসে, আর প্যাট তখন বাধ্য হয়ে তৎক্ষণাৎ তার অ্যাকাউন্টে $50,000 পাঠিয়ে দেয়। এরপর ব্যাংকও তার সব অ্যান্সার একসাথে সেন্ড করে। এভাবে প্রথম পার্ট মোটামুটি ভালোভাবে শেষ করে ফেলে তারা। তবে দ্বিতীয় পার্টের পর ব্রেক শুরু হলে শুরু হয় যত ঝামেলা। একে তো প্রথমে অনেক লোকের ভিড় ঠেলে তাদেরকে টয়লেটে ঢুকতে হয়। তারপর যখন ভিতরে ঢুকে তারা অ্যান্সার সেন্ড করতে যাবে ঠিক তখনই দরজায় এসে কেউ কড়া নাড়ে। আসলে এক্সাম অথরিটি পরীক্ষার মাঝে বাথরুম চেক করতে এসেছিল। তারা বারবার বাইরের থেকে দরজায় নক করতে থাকে, কিন্তু ব্যাংক কিছুতেই দরজা খোলে না, কারণ তার হাতে রয়েছে ফোন। আর যদি সে ধরা পড়ে যায় তাহলে সব খেলা শেষ। তাই সে আর উপায় না দেখে ফোনটাকে টয়লেটে ফ্ল্যাশ করে দেয়, কিন্তু তবুও অথরিটি তার ফোন ব্যবহার করার বিষয়টা টের পেয়ে যায়, যার ফলে তারা তাকে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করতে থাকে। অন্যদিকে লিনের দরজায় নক করা হলেও সে তার ফোনকে জুতোর মাঝখানে লুকিয়ে ফেলে। তারপর সে বাথরুম থেকে বের হয়ে হলে ঢুকে যায়। এখন এই চক্করে তাদের কেউই কিন্তু অ্যান্সার সেন্ড করতে পারেনি, আর ব্যাংকের কপালে যে কি হয়েছে তা কেউই জানে না। এদিকে অথরিটির লোকেরা তাকে বারবার ফোন ব্যবহার করার কারণ জিজ্ঞেস করে। এরপর তার স্কুলে ফোন করে তারা খোঁজ নিতে যায়, কিন্তু লাকিলি সেদিন শনিবার হওয়ায় তাদের স্কুল বন্ধ ছিল।
তাই স্কুল থেকে কেউই ফোন রিসিভ করে না। এভাবেই কিছুক্ষণ বসে থাকার পর ব্যাংক বলে আমাকে যেতে দিন, কারণ এমনিতেও এই এক্সাম আমার জন্য শেষ। তখন এই কথাটা শুনে অথরিটি তাকে যেতে দেয়। কিন্তু একটা ব্যাপার তাদেরকে ভীষণ অবাক করে, নিজেকে নাইজেরিয়ান পরিচয় দেওয়া ব্যাংকের উচ্চারণ ভঙ্গি একেবারে পিওর আমেরিকানদের মতন। এই ব্যাপারটা এবার অথরিটিকে ভাবিয়ে তুললে তারা তার অ্যাড্রেস চেক করে দেখে। তখন তারা জানতে পারে যে ব্যাংক আসলে ফেক অ্যাড্রেস ব্যবহার করে পরীক্ষা দিতে এসেছিল, যার ফলে তৎক্ষণাৎ তারা হলের আশেপাশে তাকে খুঁজতে শুরু করে। এদিকে অন্য শহরে থাকা প্যাট আর গ্রেস অ্যান্সার না পেয়ে মাথা চলছিল। যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছে তারাও সেকেন্ড পার্টের উত্তরের জন্য জ্বালিয়ে মারছে। এমনই অবস্থায় তারা কি করবে কেউ বুঝতে পারছিল না। এদিকে লিন কিন্তু জুতার ভিতরে রাখা ফোনটা নিয়ে হলের বাইরে লুকাতে পেরেছিল। তবে হলে ঢুকতেই ব্যাংকের কথা ভেবে সে প্যানিক হয়ে পড়ে, যার ফলে প্রশ্ন সলভ করার পরেও উত্তরগুলো সে কোনোভাবে মুখস্থ করতে পারছিল না। এছাড়াও আগের পার্টের উত্তরগুলো তাকে মনে রাখতে হবে, কারণ সে তো এই অ্যান্সারগুলো সেন্ড করতে পারেনি। তার উপরে ব্যাংকের যে অর্ধেক অ্যান্সার পাঠানোর কথা সেটাও তাকে মনে রাখতে হবে। এভাবে সব দিক থেকে সে পুরো চোখে অন্ধকার দেখতে থাকে। তবে সে নিজেকে শান্ত রেখে পিয়ানোর টিউনিং এর সাহায্যে ধীরে ধীরে সব উত্তর মুখস্থ করে নেয়। তারপর হঠাৎ শারীরিক অসুস্থতার ভান করে সে হল থেকে বেরিয়ে আসে, কারণ আসল কাজ তো শেষ হয়ে গেছে। এখন শুধু উত্তরগুলো পাঠাতে পারলেই তার কাজ শেষ। এরপর কোনোভাবে সবার নজর এড়িয়ে সে ফোনটাকে বের করে নেয়। কিন্তু বাইরে বেরিয়ে সে শুনতে পায় যে অলরেডি পুরো হলে ব্যাংক আর তাকে খোঁজ করা হচ্ছে, কারণ তারা জেনে গেছে যে সব অ্যাপ্লিক্যান্টের মধ্যে কেবল তাদের দুজনের ইনফরমেশনই ফেক। এখন ব্যাংক তো সিকিউরিটিদের থেকে বাঁচানোর জন্য অডিটোরিয়ামে গিয়ে লুকিয়ে পড়েছিল, আর লিন এক রুম থেকে অন্য রুমে ঘুরে ঘুরে কোনো মতো বেঁচে যায়। শেষে সে ড্রেস পাল্টে একটা ওয়ার্কারের ড্রেস পরে রাস্তায় এসে পড়ে, কিন্তু তবুও সিকিউরিটিরা তার পিছু নিতে থাকে। তখন সে আবারও ড্রেস পাল্টে তাদের ফাঁকি দিতে সক্ষম হয়, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে হঠাৎ করে রাস্তায় আছাড় খেয়ে বসে, যার ফলে তার হাতে থাকা ফোনটা ছিটকে একটা গাড়ির নিচে চলে যায়। মানে বিপদের উপরে মহাবিপদ যাকে বলে আর কি। সে কোনোভাবে সে গাড়ির নিচের থেকে ফোনটা বের করে নেয়। তারপর সে অনেক কষ্টে দ্রুত অ্যান্সারগুলো পাঠিয়ে দেয়, আর ব্যাংকও তখন তার সামনে এসে পড়ে। অর্থাৎ কোনোভাবে প্রাণ হাতে নিয়ে সেও সিকিউরিটিদেরকে ফাঁকি দিতে পেরেছিল। অন্যদিকে তার মেসেজ পেয়ে প্যাটও সবার বারকোড প্রিন্ট করে ফেলে। তারপর তারা কোডগুলোকে পেন্সিলে লাগিয়ে নেয়। ফাইনালি লিন আর ব্যাংক সিয়াটলে ফিরে আসে, কিন্তু ফিরে এসে লিন জানতে পারে যে গেইস আর প্যাট 1 বছরের জন্য ঘুরতে যাচ্ছে। তাকে নিউ ইয়র্কের যে অ্যাপার্টমেন্টে সে প্রমিস করেছিল সেটাও সে পাবে না। এই সব কথাবার্তা শুনে লিন ভীষণ রেগে যায়। সে গ্রেসকে বলে যে এতদিন ধরে তারা কেবলই তাদেরকে ইউজ করে এসেছে। তখন প্যাট তাকে বলে যে আমরা সবাই তো নিজেদের জন্য এসব করেছি, আর তুমিও তো তোমার টাকার ভাগ পেয়ে গেছো। তখন লিন তার কথার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু বাসায় ফিরে তার মন আরো বেশি খারাপ হয়, কারণ সে নিউজে দেখতে পায় যে তাদের চিটিং এর কারণে ফিলাডেলফিয়ার এক্সাম বাতিল করা হয়েছে। এই খবর শুনে লিন তার মনে ভীষণ গিল ফিল করতে থাকে, কারণ এই সব স্টুডেন্টের তো কোনো দোষ ছিল না। তাদের অনেকেরই হয়তো পরীক্ষায় পাশ করে যেত, কিংবা হয়তো অনেকেই তাদের মধ্যে অনেকের আবারও পরীক্ষায় বসার মতন সামর্থ্য নেই। এখন নিজের এই গিল্ড ফিলিং থেকে সে ব্যাংকের সাথে গিয়ে দেখা করে। সে তাকে জানায় যে সে পুলিশের কাছে কনফেস করতে চায়, কিন্তু ব্যাংক তাকে বলে এমনটা করলে তার পুরো পরিবার বিপদে পড়বে, কারণ তারা আসলে এই দেশের ইলিগাল ইমিগ্রেন্ট। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা এখনো এখানে থেকে গেছে। তার পরিবার কেবল তার দিকেই চেয়ে আছে যাতে সে পড়াশোনা শেষ করে গ্রিন কার্ড পেতে পারে। এসব শুনে লিন আরো বেশি মন খারাপ হয় আর বাসায় ফিরে সে কাঁদতে শুরু করে। তার বাবার সামনে সে নিজের দোষটাও স্বীকার করে ফেলে। তখন ক্যাং তাকে বলে যে গতরাতে তার মুখ দেখেই সে ব্যাপারটা বুঝে গিয়েছিল। তারা দুজনেই একে অপরকে সরি বলে। লিনের তার কাজের জন্য গিল্ট তো ছিলই, আর ক্যাংয়েরও তার উপরে জোর খাটানোর জন্য ক্ষমা চায়, কারণ শুধুমাত্র জুলিয়ার স্কুলে ভর্তি হওয়ার জন্য লিন এসব করেছিল। এখন লিন তাকে জানায় যে সে চাইলেও কনফেস করতে পারবে না, কারণ তাতে আরো অনেক বেশি বিপদ হবে। তখন ক্যাং তাকে বলে যে তোমার যেটা রাইট মনে হয় তুমি সেটাই করো। তো প্রশ্ন হচ্ছে লিন কি শেষ পর্যন্ত এই অপরাধ বোধ বয়ে বেড়াবে? না, কারণ তার জিনিয়াসনেস লেভেল পুরোই আলাদা। সে এবার এমন এক প্ল্যান বের করে যা লিটারেলি মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। এবার সে সরাসরি প্যাটের বাবা টেডের সাথে দেখা করে।
সে তাকে জানায় যে প্যাটি সবকিছুর মূল হোতা এবং এর প্রুফ তার কাছে আছে। সমস্ত ফান্ডিং তার পকেট থেকে এসেছিল। এছাড়াও ব্যাংকে যে সে গুন্ডা পাঠিয়ে পিটিয়েছে এর প্রুফও আছে তার কাছে। এখন ওই গুন্ডাদেরকে সে কিভাবে টাকা দিয়েছিল তার পেমেন্ট বিলগুলো লিন টেডকে দেখায়। আর এসব শুনে সে বুঝতে পারে যে তার ছেলের পালানোর কোনো পথ নেই। তখন সে লিনকে জিজ্ঞেস করে যে সে আসলে কি চায়। জবাবে লিন তাকে বলে যেই 417 জনের স্যাট পরীক্ষা বাতিল হয়েছে তাদেরকে আবারও পরীক্ষা দিতে হবে, আর তাদের প্রত্যেকের ফি এবং সমস্ত খরচ বাবদ $3,47,000 তাকেই দিতে হবে। এই কথা শুনে টেড তো পুরো ভিমড়ি খেয়ে যায়, কিন্তু লিন বলে যে এই খরচ নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্ট কেনার চাইতেও অনেক কম। আর টেড কিন্তু তাকে অ্যাপার্টমেন্ট দেওয়ারই একটা প্রমিস করেছিল। অগত্যা টেডও তার কথায় রাজি হয়ে যায়। এরপর লিন তার কাছে আরো একটা দাবি করে বসে। যেহেতু টেড একজন বড় মাপের লয়ার, তাই সে ব্যাংক এবং তার পরিবারকে লিগ্যাল সিটিজেনশিপ পাইয়ে দিতে সাহায্য করবে। এই সব কথা শোনার পর টেড এই প্রস্তাবও মেনে নেয়। অতঃপর লিন তাদেরকে বিদায় দিতে গেলে টেড তাকে জিজ্ঞেস করে তুমি কি নিজের জন্য কিছু চাইবে না? আমি কিন্তু জুলিয়ার স্কুলে তোমাকে অ্যাডমিশন পাইয়ে দিতে পারি। কিন্তু লিন তাকে বলে যে তার বিশ্বাস সে নিজ যোগ্যতায় সেখানেই চান্স পাবে, তাই এই ব্যাপারে কারো কোনো সাহায্যের দরকার নেই। এই কথা বলে লিন তাকে বিদায় দিতে যায়। তখন টেড তাকে বলে যে যদি সে মিউজিশিয়ান হতে না পারে তাহলে সে যেন তার কাছে আসে, তখন সে তাকে জব পেতে সাহায্য করবে। আসলে লিনের কনফিডেন্স এবং জিনিয়াসনেস দেখে টেডও ভীষণ ইমপ্রেস হয়ে পড়েছিল। তবে লিন তার এই অফারগুলোর কথায় কেবল একটা মুচকি হাসি নিয়ে বিদায় নেয়। এভাবে লিন জিনিয়াস মাইন্ডের খেল দেখিয়ে সবকিছু আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।